আসসালামু আলাইকুম। নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে আমরা সোনমার্গ থেকে শ্রীনগর গিয়ে শ্রীনগরের বিখ্যাত লালচক বাজারে কিছুটা সময় কাটাবো। তবে সোনমার্গ থেকে শ্রীনগর যাওয়ার এই রাস্তাটার সৌন্দর্য আপনাদেরকে মুখে বলে বোঝানো যাবে না। আমার জীবনের দেখা বরফে ঢাকা সবচেয়ে সুন্দর একটা রাস্তা। গত পর্বে আমরা সোনমার্গে এসে সোনমার্গের সৌন্দর্য উপভোগ করেছি এবং এখানকার বরফের বিভিন্ন রাইড, থাকা, খাওয়া সম্পর্কে আলোচনা করেছি। যারা গত পর্বটি মিস করেছেন আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে দেখে আসতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সোনমার্গ কিন্তু আপনারা এপ্রিল পর্যন্ত এরকম বরফ দেখবেন, তবে এতটা থাকবে না, তখন আস্তে আস্তে কিছুটা কমবে। এখন যতই সামনে সময় বাড়বে ততই বরফ কমতে থাকবে, বাট টুকিটাকি মোটামুটি এপ্রিল পর্যন্ত বরফ থাকে। আর বিশেষ করে সোনমার্গ থেকে যে জিরো পয়েন্ট পর্যন্ত ওই রাস্তাটাও কিন্তু যাওয়া যায় তখন, বাট এখন ওই জায়গাটা যাওয়া একটু রিস্কি। যাওয়া যায় না ব্যাপারটা তা না, বাট যাওয়াটা একটু রিস্কি। তো এই জন্য আমরা হলো জিরো পয়েন্ট পর্যন্ত গেলাম না, একদম সোনমার্গের যে পয়েন্টটা মূল, যেখানে একদম হোটেল টোটেল অনেক কিছু আছে। যদি এই হোটেলগুলো বছরের 12 মাস খোলা থাকে না, জাস্ট গরমের সিজনে হোটেলগুলো খোলা থাকে, আর ঠান্ডার সময় প্রায় 3-4 মাস হোটেলগুলো বন্ধ থাকে। এটা মূলত ডিপেন্ড করে বরফের উপরে। বরফ যতদিন থাকে হোটেল টোটেল সব বরফে তখন ঢেকে যায়, তখন হোটেলগুলো ক্লোজ করে দেয়। বাট যখন আবার বরফটা কমে যায় তখন আস্তে আস্তে হোটেলগুলো ওপেন করে। তো এখন বেশ কয়েকটা হোটেল আমরা দেখলাম অফ, দুই একটা করে খুলতেছে মাত্র, তবে আস্তে আস্তে খুলে যাবে। আপনারা ফেব্রুয়ারির পর থেকে যখন আসবেন তখন একদম সরাসরি সোনমার্গে এসেই আপনারা হোটেল পাবেন। চাইলে এখানে নাইট স্টে করতে পারেন। এখানে থাকার মজাটাই তো আলাদা, চারিদিকে পাহাড়, চারিদিকে বরফ। যদিও তখন আস্তে আস্তে বরফ কমে যাবে, এখন ফেব্রুয়ারির পর থেকে মার্চ এপ্রিল পর্যন্ত থাকবে কিছুটা, বাট কমে যাবে। বিশেষ করে ফেব্রুয়ারিতে আসলে মজাটা কি, তখন আপনি এত সুন্দর বরফও দেখবেন, এবং তখন যে ঠান্ডাটা, এই ঠান্ডাটা সহ্য করা যায়। কিন্তু ডিসেম্বর জানুয়ারি ঠান্ডা সহ্য করার মতো ক্ষমতা ভাই আমাদের নেই। এটা ইউরোপ আমেরিকার মানুষ পারবে, বাট আমাদের মতো এশিয়ান মানুষ বিশেষ করে এই সময়টা আসা, এই সময় এখানে স্টে করা, এটা আমাদের জন্য খুব ইম্পসিবল হয়ে যায়। এই যে এই নদীটা দেখেন, এই পাহাড়ি নদীটা, এই নদীটা কিন্তু একদম পুরা সোনমার্গ থেকে আপনাকে বিশাল বিশাল এই পাহাড়ের মাঝখানে দেখেন ফাইন গাছগুলো। এগুলো এই সময়টা এখন একটু পাতা কম, বাট যখন বৃষ্টি সিজন থাকে তখন একদম গ্রিন একটা ভাব থাকে, তখন আবার বরফের এই দেখাটা পাবেন না আপনারা। उस होटल में तो एकदम है ही है। হাবিবি কাম টু কাশ্মীর। বরফ দেখার জন্য কাশ্মীর হলো শ্রেষ্ঠ জায়গা। বাস। कल आप लड़ाई में थे, अगर कल आप खाते वहाँ पे इतना अच्छा था, शाही चिकन मिलता है वहाँ पे, शाही। দেখেন ওই নদীটা এদিক দিয়ে পুরো একদম বরফ হয়ে গেছে। এই জায়গায় দেখেন দুই পাশে, রাস্তার দুই পাশে একদম বরফ জমে একটা টানেলের মতো হয়ে গেছে। দেখেন কত উঁচু বরফ জমছে এদিকে। এখানে এরকম কয়েকটা পার্ক করে রাখছে, সোনমার্গের এন্ট্রি একদম মুখের মধ্যে বেশ কয়েকটা পার্ক আছে, যেগুলোর ভিতরে সুন্দর করে ওরা বরফ দিয়ে বিভিন্ন ডেকোরেশন করে রাখছে। চাইলে এখানে আপনারা এন্ট্রি করে 20 রুপি 30 রুপির মতো নেয়। তো এন্ট্রি হয়ে এখানে সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন, ভিডিওগ্রাফি করতে পারবেন। আসলে কি সোনমার্গ পুরোটাই বরফ, যেখানে যাবেন এরকম বরফের আপনি দেখা পাবেন। गाड़ी में मैम थक जाता है। এই যে সেই পাহাড়ি নদী, যেটা একদম সোনমার্গ থেকে বয়া আপনার পেহেলগাম পর্যন্ত চলে গেছে। অনেকে এখানে ফটোগ্রাফি করতেছে, এখান থেকে ফটোগ্রাফিটা অনেক সুন্দর হয়। এখানে আপনি যেখানে ফটোগ্রাফি করবেন সেখানেই সুন্দর। আমার মনে হয় রাস্তার মোড়ে মোড়ে ফটোগ্রাফি করা যাবে, রাস্তার মোড়ে মোড়ে ভিডিও করা যাবে। কত ভিডিও করব আর কত ফটোগ্রাফি করব। এখানে কিন্তু এরকম প্রচুর ঘোড়া দেখতে পাবেন আপনারা।
এই জায়গাটা পুরো বেলির মতো দেখেন, একদম পাহাড়ের পাদদেশে ঘরগুলো করা, আর বরফগুলো কি সুন্দর ওদের ঘরের সামনে সামনে জমে আছে। অস্থির একটা ভিউ ভাই, যতই দেখি। আর এই দেখেন কাশ্মীরি মেয়ে কত সুন্দর। কাশ্মীরি মেয়েদের সৌন্দর্য মানে ভাষায় প্রকাশ করার মতো না, কিন্তু দুঃখের বিষয় হলো ওরা ছবি ভিডিওগ্রাফি এগুলো করতে চায় না, অ্যালাউ করে না, ওরা রাগ করে। তো যেহেতু ওদের আসলে ওরকম ব্যাপারটা আগ্রহী না, এই জন্য আমরা ওইভাবে করি না। সুন্দর বেলির মতো অস্থির একটা ভিউ। 220 রুপি দিয়ে আমরা হলো এরকম দুপুরের লাঞ্চের জন্য একটা থালি নিলাম। এখানে হলো এরকম রুটি আছে, একটা পাপড় আছে, একটা সবজির আইটেম আছে, একটা ডালের আইটেম আছে, একটা পনিরের আইটেম আছে, এরকম সবজি 3টা আইটেম আছে, এর সাথে রুটি আছে, অবশ্য নিচে একটু চাউলও আছে জাস্ট অল্প করে। আমরা হলো এই রেস্টুরেন্টটা থেকে দুপুরে লাঞ্চ করলাম। 220 রুপিতে একটা থালা নিলাম। খাবার মোটামুটি মান ভালো। আসলে এখানে হয় সমস্যাটা হয় কি, এখানে ম্যাক্সিমাম রেস্টুরেন্টে হলো ভেজ আইটেম বেশি পাওয়া যায়, নন ভেজ আইটেম খুবই কম। অল্প কিছু রেস্টুরেন্টে নন ভেজ আইটেম পাওয়া যায়, তাও নন ভেজের রেট অনেক চওড়া। 700-800 টাকার নিচে কোনো মানে খাবার পাওয়া যায় না। এই জন্য দেখা যায় এখানে ভেজটা খাওয়াই ভালো। ভেজ 200-250-এর মধ্যে ভালো ভালো ভেজ থালি পাওয়া যায়, যেগুলো খেলে মোটামুটি আপনারা একটু সেভ মানে খরচাটা হবে, নাইলে অনেক বেশি খরচ হয়ে যায় খাবারের জন্য আর কি। আসলে আমরা কাশ্মীর ঘুরতে আসি, আমাদের কাছে অনেক ভালো লাগে সৌন্দর্য দেখা, কিন্তু কাশ্মীরের মানুষদের জীবনযাপন কিন্তু খুব কষ্টের। ওরা খুব কষ্টে এখানে জীবনযাপন করে। দেখা যায় বছরের প্রায় 3 মাস 4 মাস পুরা এখানে বরফ থাকে, তখন এখানে মানুষের মানে প্রত্যেকটা কাজ করতেই কিন্তু অনেক কষ্ট হয়। আর বিশেষ করে এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব লিমিটেড। হ্যাঁ, যেমন কেমন আমি আপনাকে বলি যে এখানে ইলেকট্রিসিটি বলেন, ফ্যাসিলিটিস বলেন, মানে অন্য অন্য শহরের, ইন্ডিয়া অন্য অন্য শহরের মানুষ যেরকম ফ্যাসিলিটি ভোগ করে, বাট কাশ্মীরে কিন্তু এর সবগুলো ফ্যাসিলিটি তারা অতটা অ্যাভেলেবেল পায় না। কারণ এখানে আসলে কি অনেক বেশি পাহাড় পর্বত এবং বরফে ঢাকা থাকে একটা সিজনে। তো সবকিছু মিলে এখানে আসলে কিন্তু খুব কষ্টে এরা জীবন যাপন করে। বাট আমাদের অল্প সময়ের জন্য আসলে অনেক ভালো লাগে, আমরা এখানে অনেক ঘুরি, সুন্দর সুন্দর নেচার দেখি, দৃশ্যগুলো আমাদের কাছে অনেক বেশি সুন্দর লাগে। বাট ওরা এখানে যখন থাকতে থাকতে মানে অলওয়েজ থাকে, তখন ওরা বুঝে আসলে এখানে কতটা স্ট্রাগল করে মানুষকে থাকতে হয়। এমন একটা কথা শুনছি আমি একজনের কাছ থেকে, জানি না এটা কতটুকু সত্যি, মানে শীতের সিজনে নাকি কাশ্মীরি লোকেরা মানে 3-4 মাস গোসলও করে না। কাশ্মীরে কিন্তু মানে প্রায় 80% মুসলিম বাস করে, আর বাকি 20% হলো অন্য অন্য ধর্মের মানুষ বাস করে। তো বুঝতে পারতেছেন এখানে প্রচুর মুসলিম বাস করে। এখানের কালচার পুরোপুরি মুসলিম, অনেক অনেক মসজিদ, অনেক অনেক মানে মানুষ যারা বিশেষ করে মহিলারা অনেক পর্দা করে চলে। বাট মানে ওদের সবারই খুব সুন্দর শালীন পোশাক আশাক থাকে। এত সুন্দর সুন্দর মেয়েগুলো বিশেষ করে হিজাব পরে যখন থাকে,
দেখতে এত চমৎকার লাগে, বাট ওরা কিন্তু অনেক আধুনিক, গাড়ি চালাচ্ছে, বাইক চালাচ্ছে, স্কুটি চালাচ্ছে, বাট অনেক পর্দা করে সবকিছু মেনটেন করতেছে। সন্ধ্যা 7:30টার মতো বাজে, আমরা রুমে বসেছিলাম, বাট একটু বোরিং লাগতেছিল। ভাবলাম এখানে একটু মার্কেট থেকে ঘুরে আসি। তো লাল চক এখানে একটা প্রসিদ্ধ মার্কেট আছে, যেখানে গিয়ে দেখি কিছু টুকিটাকি কেনাকাটা করা যায় কিনা। এটাই হলো শ্রীনগরের লাল চক মার্কেট। এটা খুবই প্রসিদ্ধ একটা মার্কেট, শ্রীনগরের মধ্যে সবচেয়ে বড় মার্কেট। এখানে অনেকগুলো মার্কেট আছে, অনেক দোকানপাট আছে। তো চলেন একটা একটা করে আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটা হলো কাশ্মীরি আপেল, দেখেন সাইজ কি বড়, কি টকটকা কালার। এই যে লাল চকের সামনে দেখেন বিশাল বড় একটা ক্লক আছে। এই লাল চক নিয়ে কিন্তু ইন্ডিয়ার পাকিস্তানের মধ্যে সবচেয়ে বেশি ঝামেলা। মানে কাশ্মীরের এই জায়গাটা পাকিস্তান বলতেছে ওদেরকে ছেড়ে দিতে, আর ইন্ডিয়া বলতেছে যে না, এটা ইন্ডিয়ার কাছেই রাখবে। মূলত মানে যেই ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ শুরু হয় কাশ্মীর নিয়ে, যত ঝামেলা শুরু হয় প্রথম এই লাল চক থেকেই শুরু হয়। মানে এই লাল চকটাকে পাকিস্তান পাকিস্তানের আন্ডারে রাখতে চায়, আর ইন্ডিয়া ইন্ডিয়ার আন্ডারে রাখতে চায়। ये क्या चीज है? এখানকার ড্রাই ফ্রুটস এর জন্য কিন্তু বিখ্যাত। দেখেন কত বিশাল বিশাল মানে সুন্দর সুন্দর ড্রাই ফ্রুট এখানে পাওয়া যায়। कोलकाता में ऐसे कहलाते इधर तो सिंपल আখরোট, এই দেখেন বিখ্যাত আখরোট, কিশমিশ, সব ভালো ভালো। এই দেখেন আখরোট গুলো কিন্তু এগুলো থেকে বের হয়, আর এখানে অনেক দামি দামি আখরোট আছে। এই যে এইটাই লাল চকের সেই লাল বিল্ডিং। এই বিল্ডিংটার নাম অনুসারে এই জায়গাটার নাম হলো লাল চক। ধন্যবাদ সবাইকে যারা তখন আমাদের ভিডিওটির সাথে ছিলেন, আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন জয়েন করেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।